বন্ধুরা, যে হিজবুল্লাহ একসময় পাকিস্তানের কাঁধে হাত রেখে কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিষ ছড়াত, আজ সেই একই হিজবুল্লাহ পাকিস্তানকে লাথি মেরে ভারতের পায়ে ধরেছে। মোদিজিকে তারা সরাসরি আবেদন জানিয়েছে, ভারত এসে এই যুদ্ধ থামিয়ে দাও। এটা কোনো সিনেমার ডায়লগ নয়, এটা 2026-এর লেবাননের লাইভ নরক থেকে উঠে আসা বাস্তব। বিশ্ব দেখছে ভারত এখন আর শুধু শান্তির দূত নয়, বিশ্বশক্তির নতুন রাজদণ্ড হয়ে উঠেছে। বন্ধুরা, আজ লেবাননে যা চলছে তা সত্যি নরকের দরজা খুলে দেওয়া। ইসরায়েলের বিমানবাহিনী একের পর এক বোমা ফেলছে, ট্যাঙ্ক আর বর্মযুক্ত গাড়ি নিয়ে সেনাবাহিনী লেবাননের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে। তারা বাফার জোন তৈরি করছে, অর্থাৎ ইসরায়েল লেবানন সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে লেবাননের জমি দখল করে একটা নিরাপদ বলয় বানাচ্ছে। কেন? যাতে হিজবুল্লাহর রকেট আর যোদ্ধারা আর কখনো ইসরায়েলের সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে। এটা তাদের মিশন লেবানন। আর হিজবুল্লাহ, তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু পিছু হটছে। এখানে ভারতের ভূমিকা কি? আমরা কখনো দালাল দেশ নই, আমরা কারো হয়ে কারো বিরুদ্ধে কথা বলি না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট বলেছেন, ভারত দালাল দেশ নয়, পাকিস্তানের মতো আমরা ব্রোকারের কাজ করি না। পাকিস্তান যখন আমেরিকা ইরানের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিল, ইরান সরাসরি বলে দিয়েছে, আমরা অংশ নিইনি, পাকিস্তানের ফোরাম তাদের নিজস্ব। অর্থাৎ পাকিস্তানকে সবাই প্রত্যাখ্যান করেছে। কিন্তু হিজবুল্লাহ, তারা ভারতের দিকে তাকিয়েছে। কেন? কারণ ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত মজবুত, প্রতিরক্ষা, প্রযুক্তি সব কিছুতে। একই সঙ্গে ইরানের সঙ্গেও আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে। চাবাহার বন্দর, তেল আমদানি, আমরা নিরপেক্ষ কিন্তু প্রভাবশালী। এখন ভাবুন, হিজবুল্লাহ, যারা গত কয়েক বছরে পাকিস্তানি নেতাদের সঙ্গে কাতারে বসে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আজ কেন পাকিস্তানকে ছুঁড়ে ফেলে ভারতকে বলছে, আপনারা এসে চাপ দিন? কারণ ইসরায়েল তাদের কোমর ভেঙে দিয়েছে, তাদের নেতারা মারা গেছে, অস্ত্রের ভাণ্ডার ধ্বংস হয়েছে। লেবাননের মাটিতে তারা আর টিকতে পারছে না। এখন তাদের একমাত্র আশা ভারতের কূটনৈতিক চাপ। তারা জানে, মোদিজি যদি একবার ইসরায়েলকে বলেন, মানবিকতার খাতিরে থামুন, তাহলে ইসরায়েল শুনবে। কারণ ভারত ইসরায়েল সম্পর্ক অটুট। এই যুদ্ধ যদি আর কয়েকদিন চলে, তাহলে ভারতের জন্য কি হয়? আমেরিকা আরও চাপে পড়বে, ট্রাম্পের অহংকার ভেঙে পড়বে। আর যত বেশি আমেরিকা দুর্বল হয়, তত বেশি তারা ভারতের মতো বন্ধুর দিকে তাকাবে। চীন তাইওয়ানের খেলায় ভারত তখন সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে উঠবে। এটা কোনো স্বপ্ন নয়, এটা জিওপলিটিক্সের হিসাব। ভারতের কূটনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্বর সব পক্ষ আমাদের কাছে সাহায্য চাইছে। বন্ধুরা, আপনারা যদি ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আর যদি অন্য দেশের হন, তাহলে আপনার দেশের নাম লিখুন। দেখি বিশ্বের কতটা অংশ এই ভিডিও দেখছে। এবার আসুন সেই মূল খবরে। নয়াদিল্লির এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে হিজবুল্লাহের পার্লামেন্টারি পার্টির প্রধান ইব্রাহিম মোসভি সরাসরি বলেছেন, আমেরিকা, আন্তর্জাতিক সম্প্রদায়, ইউরোপীয় ইউনিয়ন যদি ইসরায়েলের উপর চাপ দেয়, যদি ভারত উদাহরণস্বরূপ ইসরায়েলকে বলে যে এটা মানবিকতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, তাহলে হয়তো তারা থামবে। তিনি আরও বলেছেন, আমরা শুধু প্রতিরক্ষামূলক শক্তি, আমরা ইসরায়েলের উপর আক্রমণ শুরু করিনি। যদি তারা 2024-এর যুদ্ধবিরতির সব শর্ত মানে, তাহলে আমরা আবার আলোচনায় বসতে প্রস্তুত। এই কথাগুলো শুনে বুঝতে পারছেন, হিজবুল্লাহ নিজের মুখে স্বীকার করেছে, তারা আর ইসরায়েলের সঙ্গে একা লড়তে পারছে না। তাদের একমাত্র ভরসা ভারত। যে ভারতকে তারা কখনো শত্রু ভেবেছে, আজ সেই ভারতকে তারা মধ্যস্থতাকারী হিসাবে চাইছে। এটা পাকিস্তানের জন্য লাথি, কারণ পাকিস্তান যখন মধ্যস্থতার অফার দিয়েছিল, ইরান তাদের প্রত্যাখ্যান করেছে। আর হিজবুল্লাহ এখন ভারতের পায়ে এসে দাঁড়িয়েছে। এখানে ভারতের সামনে দুটো রাস্তা। প্রথমত, আমরা হিজবুল্লাহের মতো সংগঠনকে সাহায্য করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারি না, কারণ ইসরায়েল আমাদের প্রতিরক্ষা সহযোগী। দ্বিতীয়ত, আমরা গ্লোবাল সফট পাওয়ার হিসাবে ইরান আমেরিকার যুদ্ধে মধ্যস্থতা করে বিশ্বের প্রশংসা কুড়োতে পারি। কিন্তু মোদিজি স্পষ্ট, আমরা কোনো তাড়াহুড়ো করব না, আমরা শান্তি চাই, কিন্তু সম্মানের সঙ্গে। এই ঘটনা প্রমাণ করে একটা জিনিস, ভারতের উত্থান আর কেউ আটকাতে পারবে না। যে দেশ একসময় পাকিস্তান হিজবুল্লাহ জুটির টার্গেট ছিল, আজ সেই দেশকে তারা সাহায্যের জন্য মিনতি করছে। এটা আমাদের জাতীয় গর্ব।
মোদিজির কূটনীতি এমন জায়গায় নিয়ে গেছে যে বিশ্বের সব পক্ষ ভারতকে বিশ্বাস করে। বন্ধুরা, এই ঘটনা শুধু একটা খবর নয়, এটা ভারতের নতুন যুগের শুরু। আমরা আর কারো পুতুল নই, আমরা এখন এমন একটা শক্তি যে হিজবুল্লার মতো সংগঠনও আজ আমাদের দিকে সসম্মানে তাকিয়ে থাকে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমরা কখনো সন্ত্রাসবাদীদের সাহায্য করব না, আমরা শুধু শান্তি চাইব সবার জন্য। মোদিজির নেতৃত্বে ভারত যেভাবে বিশ্বের মানচিত্রে নিজের জায়গা করে নিচ্ছে, তা 2050-এর পরেও আমাদের সন্তানদের গর্বের কারণ হবে। সময়ের পরিক্রমায় আজ চাকা ঘুরে গেছে। একদা যারা ভারতের সীমান্তে অশান্তি ছড়ানোর নীল নকশা তৈরি করত, আজ তারাই ভারতের মধ্যস্থতা ভিক্ষা করছে। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে তোলা এক সুদৃঢ় পররাষ্ট্র নীতির ফলাফল। ভারত আজ কোনো শিবিরের দাস নয়, বরং নিজেই একটি শক্তিশালী মেরু। ভূরাজনীতির এই দাবার বোর্ডে ভারত এখন আর কোনো সাধারণ খেলোয়াড় নয়, বরং চাল নির্ধারণকারী এক প্রধান শক্তি। বিশ্ব দেখছে কিভাবে দিল্লির একটি সিদ্ধান্ত এখন ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত কম্পন সৃষ্টি করতে পারে। আমাদের এই নতুন ভারত একদিকে যেমন বন্ধুত্বের জন্য হাত বাড়াতে জানে, অন্যদিকে জাতীয় স্বার্থ রক্ষায় বজ্র কঠিন হতেও দ্বিধা করে না। যারা একসময় আমাদের অবজ্ঞা করত, আজ তারা আমাদের দরজায় কড়া নাড়ছে শুধু টিকে থাকার আশায়। এই উত্তরণ কোনো জাদুর কাঠি দিয়ে হয়নি, হয়েছে প্রতিটি ভারতীয়র আত্মবিশ্বাস আর অদম্য সাহসের ওপর ভিত্তি করে। এটি নিছক সামরিক শ্রেষ্ঠত্ব নয়, বরং নৈতিক অবস্থানই একটি দেশকে প্রকৃত বিশ্বনেতা বানায়। সময়ের পরিক্রমায় আজ চাকা ঘুরে গেছে। বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো যখন যুদ্ধের দামামা বাজিয়ে মুনাফা লুটতে ব্যস্ত, ভারত তখন মানবিকতার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি আজ রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার বিষয়। আমরা ইসরায়েলের বন্ধু হতে পারি, আবার একই টেবিলে বসে আরবের সমস্যার সমাধানও খুঁজতে পারি। এটাই ভারতের আসল শক্তি। সবার সাথে সুসম্পর্ক, কিন্তু কারোর কাছে মাথা নত না করা। আজ ওয়াশিংটন থেকে মস্কো কিংবা তেল আবিব থেকে তেহরান, সবাই জানে দিল্লির সিদ্ধান্ত ছাড়া বিশ্ব রাজনীতির সমীকরণ মেলা অসম্ভব। আমাদের অর্থনীতি এবং সেনা শক্তি এখন আমাদের কণ্ঠস্বরকে আগের চেয়ে অনেক বেশি ওজনদার করেছে। আমরা বিশ্বগুরু হতে চলেছি, না কেবল শক্তিতে, না কেবল অর্থে, বরং কূটনীতি আর মানবতায়। এই যুদ্ধ যত দিন চলবে, ভারত তত বেশি লাভবান হবে। কারণ আমরা যখন মধ্যস্থতা করব, তখন সেটা হবে সম্মানের সঙ্গে, কোনো দালালি নয়। আজকের ভারত কেবল আত্মরক্ষায় বিশ্বাসী নয়, বরং বিশ্বের শান্তি রক্ষায় পথ প্রদর্শক হতেও প্রস্তুত। আমাদের তেরাঙ্গা আজ সংকটের মেঘে আশার আলো হয়ে দেখা দেয়। যে দেশগুলো একসময় আমাদের অবজ্ঞা করত, তারা আজ ভারতের সফট পাওয়ার দেখে স্তম্ভিত। মনে রাখবেন, ইতিহাস তাদেরই মনে রাখে যারা কঠিন সময়ে ন্যায়ের পাশে দাঁড়ায়। ভারত আজ সেই ন্যায়ের প্রতীক। আমরা বিশ্বকে দেখাচ্ছি কিভাবে ধ্বংসের বিপরীতে সৃষ্টির বার্তা দেওয়া যায়। আমরা কোনো সাম্রাজ্য বিস্তারের লোভে পা বাড়াই না, আমরা পা বাড়াই বিশ্ববাসীর কল্যাণে। আগামী দিনগুলো হবে ভারতীয় মেধা এবং কূটনীতির স্বর্ণযুগ। এই জয়যাত্রা শুধু শুরু, গন্তব্য এখনো অনেক উঁচুতে। আমাদের এই অদম্য গতি রুখবে এমন সাধ্য আজ আর কারণেই। জয় হিন্দ, জয় ভারত।